হ্যালো, শোনা যাচ্ছে? আসো নাই সবাই? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো। আমাদের বাংলা দ্বিতীয় পত্রে আজকের বিষয় হচ্ছে দ্বিতীয় পত্রের বোর্ড পরীক্ষার প্রশ্ন নম্বর 9। প্রশ্ন নম্বর 9 কতে থাকবে বৈদ্যুতিন চিঠি, খুদে বার্তা, অথবা থাকবে অথবা অথবা খতে থাকবে পত্র লিখন অথবা আবেদনপত্র। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ক্লাসে কথা বলবো। তোমরা প্রয়োজনীয় বই এবং খাতা কলম নিয়ে বসো। তো আমাদের আজকের বিষয় হচ্ছে বোর্ড পরীক্ষার 9 নাম্বার প্রশ্ন। তোমাদের সিলেবাসে আছে বৈদ্যুতিন চিঠি অথবা খুদে বার্তা, পত্র লিখন, আবেদনপত্র। এই চারটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পরীক্ষায় এই দুটো থেকে একটি থাকবে, খতে এই দুটো থেকে একটি থাকবে। আমাদের লিখতে হবে একটি, অর্থাৎ আমরা চারটি বিষয় শিখবো। পরীক্ষায় পাবো দুটো বিষয়, লিখতে হবে একটি বিষয়। কিন্তু একটি বিষয় লেখার জন্য আমাদের সবগুলো চারটি বিষয় শিখতে হবে। এই বিষয়গুলোর জন্য আমাদের পরীক্ষায় প্রাপ্ত নম্বর, পরীক্ষার প্রশ্নের নম্বর হচ্ছে 10, কিন্তু আমরা সময় পাবো 20 মিনিট। 20 মিনিট সময়ে আমরা এই প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং শুধুমাত্র আমি আবারও বলে নিচ্ছি যে এটি কেবলমাত্র পরীক্ষায় লেখার বিষয় নয়, এটি আমার ব্যক্তি জীবনে কাজে লাগবে। আমার প্রতিনিয়ত জীবন যাপনে, জীবন ধারণে আমাদের এই বিষয়গুলো লাগবে। হ্যাঁ, একটু বলে নেই, আমরা চাকরিতে ঢোকার আগ পর্যন্ত এই দুটো বিষয় আমাদের প্রয়োজন ছিল না। বৈদ্যুতিন চিঠি বা খুদে বার্তা, এই দুটি বিষয় হচ্ছে এই শতাব্দীর গুরুত্বপূর্ণ বিষয়, 21 শতকের গুরুত্বপূর্ণ বিষয়। আগে এই বিষয় দুটো ছিল না, আগে আমাদের ছিল এই দুটো বিষয়। তো এই দুটো বিষয় আগে, কিন্তু এখনো আমরা এটাকে বাদ দিতে পারছি না, এটিও লাগছে। যে কারণে আমাদের এই চারটি বিষয়ে আমাদের আলোচনা করতে হবে। আমরা শুরু করব বৈদ্যুতিন চিঠি দিয়ে। বৈদ্যুতিন চিঠি তোমরা জানো যে এটাকে বলা হয় ইমেইল। বৈদ্যুতিন চিঠি মানে হচ্ছে ইমেইল। এখন ইমেইল লেখার জন্য যে বিষয়গুলো আমাদের করতে হয় সেটা আমাদের জানতে হবে। ইমেইল লিখতে গিয়ে প্রথমে আমাদের যে কাজটি করতে হয়, প্রথমে আমরা লিখব 9 ক এর উত্তর। যে বৈদ্যুতিন চিঠি বা ইমেইল এসেছে, তাইলে প্রথমে আমাদের শুরুতে দিতে হবে কি, এটা এক এক বইয়ে এক এক রকম আছে। সেন্ডারের অপশনটা কোনো বইয়ে শেষে আছে, কোনো বইয়ে আগে আছে। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এই কাজটা করব, তোমরা শুধুমাত্র পরীক্ষায় লেখার জন্য করবে না, এটা তোমরা ব্যক্তিগতভাবেও ইমেইল পাঠানো শিখবে। এখন সবার কাছে, তোমরা যারা এই অনলাইন ক্লাস দেখছো তাদের সবার হাতে মোবাইল বা ল্যাপটপ দিয়েই দেখছো, এবং এই ইমেইল অ্যাড্রেস তোমাদের প্রত্যেকেরই আছে, অথবা যার ইমেইল অ্যাড্রেস দিয়ে খুলেছো তোমরা, তাহলে আমাকে ইমেইল করতে হলে প্রথমে জিমেইলে গিয়ে কি করতে হবে, আমার নিজের ইমেইলটা টাইপ করতে হবে। অর্থাৎ যে ইমেইল থেকে আমি পাঠাবো, তাহলে প্রথমে কি হবে, প্রথমে হবে সেন্ডার। প্রথমে আমরা লিখব সেন্ডার, SENDER, সেন্ডারের ইমেইলটা দিব, সেন্ডারের ইমেইলটা দিব। সেন্ডার লিখে একটা ইমেইল অ্যাড্রেস দেব। এবার ইমেইল অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে আমরা খুব সংক্ষিপ্ত ইমেইল দেওয়ার চেষ্টা করব, এবং মনে রাখবো যে ইমেইলের মধ্যে কখনো ক্যাপিটাল লেটার হয় না এবং কোনো স্পেস হয় না। স্পেস দিলে বা ক্যাপিটাল লেটার দিলে নম্বর কাটা যাবে। হ্যাঁ, যারা নতুন ঢুকছো তারা একটু নিজেদের এটা মিউট করে নাও, আর প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, আদারওয়াইজ মিউট করে রাখবে। তো সেন্ডারের পরে আমরা একটা ইমেল অ্যাড্রেস লিখব। আমি লিখলাম আমার প্রায় ছোট হাতের লিখতে হবে @,
g.com। তারপর এটা হলো সেন্ডার, সেন্ডারের অ্যাড্রেসের পরে হবে টু, টু দিয়ে আবার একটা ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে বিসিসি, তারপর হচ্ছে বিসি, সরি সিসি আর বিসিসি, প্রথম হচ্ছে সিসি আর বিসিসি। হ্যাঁ, এবার এই টু সিসি এবং বিসিসি এই বিষয়টি কেউ জানো কিনা, এই কথাটার অর্থ কেউ জানো কিনা? তোমাদের আইসিটি আছে অনেকেরই, তোমাদের জানার কথা, কেউ জানলে একটু বলো। টু সিসি আর বিসিসি এই কথাটার মানে কেউ জানো কিনা? হ্যালো, কি আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, তাহলে এই দুটার মানে জানো কিনা? তো একটু জানলে বলো। সিসি হচ্ছে একজন বন্ধুকে পাঠাইলে, হ্যাঁ, আর বিসিসি হচ্ছে অনেকজনকে পাঠাইলে। আচ্ছা, আমি একটু বলে দেই, একটু বিষয় আছে। একজনকে পাঠাইলে শুধু টু তে লিখলেই হবে, আর এই দুইটা লাগবে না। টু লিখে যে অ্যাড্রেসটা লিখবো, একজনকে যদি আমি পাঠাই, তোমার কোনো এক বন্ধুকে জানাও, যদি আসে কোনো চিঠিতে আসে যে তোমার কোনো এক বন্ধুকে জানাও বা কাউকে আমন্ত্রণ জানাও, একজনকে জানাও। যদি হয় যে আমরা অনেকজনকে জানাতে হবে, তাইলে আমরা সিসি এবং বিসিসি করেও ব্যবহার করব। এখন সিসি হচ্ছে কার্বন কপি, মানে এই চিঠিটা সিসি মানে হচ্ছে কার্বন কপি। একটু খাতায় লিখে রাখো, সিসি মানে হচ্ছে টু মানে প্রতি, আর সিসি মানে কার্বন কপি, মানে এনার কাছেও যাবে ইনার কাছেও যাবে, কিন্তু তিনি জানবেন কার কাছে কার কাছে গেছে। আর বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, তার কাছে কপি যাবে কিন্তু তিনি জানবেন না কার কার কাছে পাঠিয়েছো তুমি। এটা হলো ব্লাইন্ড কার্বন কপি। সিসির পরে আমরা কমা দিয়ে দিয়ে অনেকগুলো অ্যাড্রেসও লিখতে পারি, ইচ্ছা করলে। তো দরকার নেই, তোমাদের সর্বোচ্চ 3টি অ্যাড্রেস লিখলেই চলবে। এখানে আমরা জাস্ট 3টা অ্যাড্রেস লিখবো, ঠিক আছে? এটা হচ্ছে এতটুকু। এরপরে ঘর হচ্ছে সাবজেক্ট, এই 3টা ঘর কিন্তু ইংলিশে লিখতে হবে। এই 3টা ঘর এবং এই 4টা ঘর, যদি 4টা ঘর ফিল আপ করি তাহলে এগুলো কি করতে হবে? ইংলিশে লিখতে হবে। এর পরের ঘর হচ্ছে সাবজেক্ট, বিষয়, কোন বিষয়ে আমি চিঠি লিখছি। ব্যক্তিগত পত্র হতে পারে, আমন্ত্রণ পত্র হতে পারে, অথবা শিক্ষা সফর সম্পর্কিত অবগতি পত্র হতে পারে, শিক্ষা সফর সম্পর্কিত তথ্য, একটি বইতে বা যেটা তুমি পাঠিয়েছো সেই মূল বিষয়টাকে তুমি পত্রে বা আবেদনের মূল বিষয়টাকে তুমি এই বিষয়ের করে লিখে নেবে। তারপর তুমি যে চিঠিটা লিখছো, সাধারণভাবে আমরা যেভাবে চিঠি লিখি সেভাবেই আমরা চিঠি লিখবো। তারিখ, চিঠিটা তারিখ দিয়েও লিখতে পারি, তারিখ ছাড়াও আমরা একটা চিঠি লিখবো। চিঠি শেষে যে কথাটা লিখি এটা লিখবো, তবে চিঠিটা হবে সংক্ষিপ্ত, আর কিছুই নয়। আর প্র্যাকটিক্যালি ওটা পাঠানোর সময় যেখানে লিখবো ওইটাকে, ওই ফাইলটাকে আমার মোবাইলে বা ল্যাপটপে কোন জায়গায় আছে অ্যাড্রেসটা জানলে ওখানে অ্যাটাচ ফাইল দিয়ে ওই ফাইলটাকে সংযোগ করে দিতে হবে। তো পরীক্ষায় তো আমাদের এটা লাগবে না, পরীক্ষায় আমরা জাস্ট নিচে আমরা চিঠিটা লিখে নেব। এটা বক্স করেও লিখতে পারো, বক্স ছাড়াও এভাবে সোজা লিখে যেতে পারো। জাস্ট চিঠিটা লেখা শেষ, ওখানেই আমাদের এই 10 নম্বরের প্রশ্নের উত্তর লেখা শেষ। এখন আমরা দেখবো যে বিভিন্ন গত কয়েক বছরের বোর্ড পরীক্ষায় বৈদ্যুতিক চিঠি কি কি এসেছে, এগুলো আমরা লিখতে পারি কিনা। তাহলে আমার এই অংশের আলোচনাটা শেষ, ঠিক আছে? আচ্ছা, তো বৈদ্যুতিক চিঠি আমরা বোর্ড কোশ্চেন গুলো দেখবো এবং এখান থেকে দেখবো কোনো সমস্যা আছে কিনা। এবার আমরা যাই খুদে বার্তা। খুদে বার্তা তোমরা সবাই জানো, এসএমএস, এসএমএস শর্ট মেসেজ, যেটাকে হ্যাঁ মোবাইলের মাধ্যমে আমরা খুদে বার্তা পাঠাই। এটা এখন কমে যাচ্ছে, এখন আমরা সরাসরি ভয়েস মেইল পাঠিয়ে দিতে পারছি। খুদে বার্তার প্রয়োজনীয়তা অনেকটা কমে গেছে, বা চেক করার সময় তোমরা অনেক সময় লিখছো। তো তার চেয়ে যেটা ছিল যে আগের মোবাইলে, স্মার্টফোন আসার আগে মোবাইলে যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হচ্ছে এসএমএস বা খুদে বার্তা।
এখন মেসেঞ্জার দিয়ে আমরা মেসেজ পাঠাতে পারি, খুদে বার্তা পাঠাতে পারি। তো খুদে বার্তার ক্ষেত্রে যেটা হবে যে খুদে বার্তা লিখতে আমার কতটুকু লাগবে, খুদে বার্তা লিখতে কিন্তু খুব অল্প সময় ব্যয় হয়, কারণ খুদে বার্তা সংক্ষিপ্ত থাকবে। খুদে বার্তা লেখার সময় তোমাদের পরীক্ষায় অনেক সময় নির্দিষ্ট সংখ্যা দেয়া থাকবে, এত শব্দের একটি খুদে বার্তা লিখো, যে 25 শব্দের বা 30 শব্দের বা সর্বোচ্চ 50 শব্দের খুদে বার্তা লিখো। কেমন? এখন খুদে বার্তা লেখার সময় একই অবস্থা, প্রথমে লিখো স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড কেন লিখবো? কারণ সেন্ড করতে গেলে একটা মোবাইল নাম্বার আমার থাকবে, যদিও আর মেসেজ যার মোবাইলে মেসেজ যাবে তিনি সেন্টার লেখা পাবেন নিচে, তোমরা নিচেও দিতে পারো, উপরেও, কিন্তু আমি মনে করি যে এটা প্রথমে তো আমার সেন্টারের মোবাইল নাম্বার লাগবে, সেই মোবাইল থেকে আমি পাঠাচ্ছি, এই জন্য আমরা ইচ্ছা করলে সেন্টারটা উপরেও দিতে পারি। সেন্টার দিয়ে একটা মোবাইল নাম্বার আমরা 0171 দিয়ে আমরা কি করব, ক্রস দিব। কেন ক্রস দিব? কারণ হচ্ছে বোর্ড পরীক্ষায় পরিষ্কার নির্দেশ আছে, পরীক্ষার আমাদের উত্তরপত্রের শেষের দিকে যে কিছু নিয়মাবলী দেয়া থাকে, সেই নিয়মাবলীতে লেখা আছে যে বোর্ড পরীক্ষার খাতার ভেতরে কোথাও নিজের টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার বা স্থায়ী ঠিকানা ব্যবহার করা বা কোনো ঠিকানাই ব্যবহার করা যাবে না। যেহেতু আমাদের কোনো ঠিকানা ব্যবহার করা যাবে না, কোনো মোবাইল নাম্বারটাও একটা ঠিকানা, সুতরাং এটা আমরা ব্যবহার করব না। যে জন্য আমাদের ক্রস দিয়ে দিতে হবে, কয়েকটা নাম্বার দিয়ে ক্রস দিয়ে আমরা সেন্ডার মোবাইল নাম্বার দেব। তারপর আমরা দেব রিসিভারের মোবাইল নাম্বার, কেমন? বা টু দিয়েও দিতে পারি বা রিসিভার দিয়েও দিতে পারি, কেমন? একটা মোবাইল নাম্বার। আবার এরকম তারপর আমি মূল টেক্সটটা লিখব। এখানে কেউ ইচ্ছা করলে সেন্ড টাইম এন্ড ডেট এটাও দিতে পারো, সেন্ড টাইম এবং ডেট এটা আমরা ইচ্ছা করলে দিতে পারি, কিন্তু আসলে এটা আমাদের লিখতে হয় না। সেন্ড টাইম এবং ডেট এটা আসলে আমাদের লিখতে হয় না, এটা মোবাইল সেটিং এ অটোমেটিক্যালি থাকে, যে মোবাইল থেকে যেখানে মেসেজ যাচ্ছে ওটা আপনা আপনি উঠে। তো তারপর আমরা পরীক্ষা লেখার জন্য আমরা সেন্ড টাইম এন্ড ডেট দেব। তারপর আমি সংক্ষেপে মেসেজটা লিখবো, এবং এই মেসেজটা লেখার সময় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে বিষয়গুলো আসে, যেমন জন্মদিনের শুভেচ্ছা, তাহলে জন্মদিন সংক্রান্ত কোনো কবিতার উদ্ধৃতি যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি, ব্যবহার করে বাকি কথাগুলো লিখতে পারি। আবার আমরা আসতে পারে পয়লা বৈশাখ উপলক্ষে, তাহলে পয়লা বৈশাখের নববর্ষ উপলক্ষে একটি গানের কলি বা কবিতার লাইন দিয়ে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে বাক্যটা সুন্দর হবে। তুমি নিজে নিজে লিখেও একটি কবিতার মতো করে লিখে রাখতে পারো। এগুলো আমরা নিজেরা অনুসরণ করে বাসায় নোট খাতায় আমরা এটা করে রাখবো। তাহলে নববর্ষের শুভেচ্ছা বা ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, পয়লা বৈশাখের শুভেচ্ছা, স্বাধীনতা দিবস উপলক্ষে, ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানানো, এবং এই বিষয়গুলোই মূলত এসএমএস এর মধ্যে থাকে। এছাড়াও থাকতে পারে যে তোমার কলেজের শিক্ষা সফর সম্পর্কিত তথ্যগুলো জানিয়ে একটি এসএমএস করো, তাহলে শিক্ষা সফরে যাওয়ার জায়গা কোথায়, ভাড়া কত, কয়টার সময় বাস ছাড়বে এবং কি কি জিনিস নেওয়া যাবে ইত্যাদি যে বিষয়গুলো আমরা সংক্ষেপে এটা আমরা লিখব। খুব সহজ বিষয়, অথচ খুব অল্প বিষয় লিখেই আমরা 10 নাম্বার পেয়ে যেতে পারি, খুব কঠিন কিছু নয়। তাহলে আমরা শিখলাম 1 নম্বরের বৈদ্যুতিন চিঠি অথবা খুদে বার্তার মধ্যে যে কোনো একটা পরীক্ষা থাকবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, আর খতে থাকবে এই দুইটার মধ্যে একটা। আমরা তাহলে কয়ের আলোচনা করলাম, এবার আমরা কয়ের আলোচনায় যাব। আমরা এই আলোচনাটা শুনে আজকে অবশ্যই মূল বইগুলো পড়বো, পড়ে বোর্ডের যে প্রশ্নগুলো এসেছে সেগুলোতে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা একটু নোট খাতায় তুলে নেব। খুব সহজ জিনিস, কিন্তু এসএমএস বা বৈদ্যুতিন চিঠি খুব সহজ, কিন্তু যদি তোমরা অনুশীলন না করো, বাসায় যদি প্রস্তুতি নিয়ে না রাখো তাহলে কিন্তু পরীক্ষায় এটাতে ভালো নাম্বার তোলা যাবে না। এরপরে আমরা যাবো এবার কয়ের আলোচনায়। এবার আমরা যাব খ। এর মধ্যে আছে পত্র লিখন, আবেদন পত্র। আমরা পত্র লিখনে যাই। পত্র মানে হচ্ছে চিঠি। প্রাচীন কাল থেকে আমাদের
এই অঞ্চলে চিঠির প্রচলন ছিল। এই চিঠির মধ্য থেকে আমরা যে প্রাচীন রাজা রাজারা এক অঞ্চলের রাজা অন্য অঞ্চলের রাজাকে যে চিঠি দিতেন, সেই চিঠি আবার অনেক সময় শিলালিপিতে লিখে পাথরের মধ্যে লিখে সেই চিঠি পাঠানো হতো, এবং আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শনে এরকম অনেক চিঠিও পাচ্ছি, এবং চিঠি থেকে কে লিখেছেন, তার সময়কাল, এগুলো আমরা জানছি। আবার বিখ্যাত ব্যক্তিদের যে চিঠিগুলো, সেগুলো আমরা গ্রন্থাগারে পাচ্ছি, গ্রন্থ আকারে প্রকাশিত হচ্ছে। যেমন অনেক চিঠি অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেমন যে জওহরলাল নেহেরু তার পুত্র কন্যা ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলো লিখেছিলেন, সেটা মামনিকে বাবা নামে অনুদিত আছে। তিনি জেল থেকে তার মেয়েকে যে চিঠিগুলো লিখেছিলেন, এই চিঠির মধ্য দিয়ে পুরো বিশ্ব ব্যবস্থা সম্পর্কে, বিশ্ব রাজনীতি, অর্থনীতি, ধর্ম ইত্যাদি বিষয়ে বিস্তৃত বিষয় তিনি তুলে ধরেছেন কয়েকটি চিঠির মধ্য দিয়ে। এই চিঠিগুলো আমরা পড়তে পারি। এরকম এছাড়া আরো পত্র সাহিত্যের আরো বিভিন্ন বিষয় আছে। মহাদেব সাহার একটা বিখ্যাত কবিতা আছে, চিঠি দিও। এছাড়া পত্র সাহিত্যে আরো অনেক পত্র আছে, যেমন অনেক চিঠির মধ্য দিয়ে অনেক কথাগুলো উঠে এসেছে। কেউ কোনো জায়গায় বেড়াতে গিয়েছেন, ইউরোপে বেড়াতে গিয়েছেন, ইউরোপ থেকে এদেশের মানুষের কাছে চিঠি লিখেছেন, সেই চিঠিগুলো গুরুত্বপূর্ণ। আবার রবীন্দ্রনাথের, নজরুলের, তারা বিভিন্ন জনকে যে চিঠিগুলো দিয়েছিলেন, সেইখান থেকে বিভিন্ন তথ্যগুলো উঠে এসেছে। অনেক সময় চিঠিগুলো ঐতিহাসিক দলিল হিসেবেও কাজ করে। এই জন্য আমাদের চিঠির বিষয়গুলো একটু ভালো করে দেখতে হবে। কেমন, যদিও আমাদের এখন চিঠি লেখার প্রচলন কমে গেছে, কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের কিন্তু চিঠি লিখতে হয়। এখন চিঠিতে আগের দিনে যে চিঠি লিখতে আসতো, যে ছেলে শহরে পড়তে গিয়েছে, বাবাকে টাকা পাঠানোর জন্য চিঠি লেখো। তোমার বন্ধুর পরীক্ষা ভালো রেজাল্ট করেছে, তাকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখো। বা তার কারো পিতা বা মাতা মারা গিয়েছে, তাকে চিঠি লিখো। এই চিঠি যদিও এখন লিখতে হয় না আমাদের, আমরা সরাসরি মোবাইলে কথা বলছি, বা ভিডিও কল দিয়ে কথা বলছি, বা এসএমএস পাঠাচ্ছি। এই ছাড়াও তবু আমাদের আগের এই বিষয়গুলো আমাদের করে, আমাদের আগের বিষয়গুলো যাতে যারা আমাদের পূর্বপুরুষরা যারা লিখেছেন, বা আমাদের অগ্রজ যারা লিখেছেন, তাদের লেখাগুলো পড়ে আমাদের বুঝতে সহজ হওয়ার জন্যই আমাদের লেখার অভ্যাস করতে হবে। একটি বিষয় লেখার অভ্যাস করলেই আমরা বুঝবো যে এটা লিখতে কি বিষয়গুলো আসে। অর্থাৎ লেখার মধ্য দিয়ে আমাদের যে আবেগের বিষয়টি, এই আবেগটি আমাদের যাযাবরের একটি উপন্যাসে আছে যে যন্ত্র বিজ্ঞান আমাদের কেড়ে নিয়েছে, দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। অর্থাৎ বিজ্ঞানের কারণে আমরা এখন বৈদ্যুতিক চিঠি বা খুদে বার্তার দিকে যাওয়ার কারণে চিঠি লিখি না, এবং চিঠি লিখতে যে আবেগের যে বিষয়, এগুলো এখন আর পাওয়া যায়নি। এবং চৈনিক একটি প্রবাদ আছে যে রেগে গেলে চিঠি লিখতে দেয়। কারণ রেগে গেলে রাগের সময় যে চিঠিগুলো লেখা হয়, সেই লেখা যদি তুমি পাঠিয়ে দাও, তাহলে তোমার ওই রাগটা ওখানে চলে যাবে, অথচ রাগটা কিছু কমে যাবে। সে যাই হোক, তো আমাদের চিঠি লেখার বিষয়গুলো অভ্যাস করতে হবে। এবং এখনো বিভিন্ন চিঠিপত্র তোমাদের স্কুল থেকে বিভিন্ন চিঠি দেওয়া হয়, এবং সেই চিঠিতে খাম, এবং চিঠির মধ্যে কয়েকটি ভাগ আছে, এই ভাগগুলো আমরা দেখবো। এবং চিঠির খাম আঁকার মধ্যে যে ভুলগুলো করি, এই ভুলগুলো যেন আমরা না করি, সেই বিষয়গুলো আমরা জানবো। তাহলে প্রথমে চিঠিতে উপরে আমরা কি করবো, আগে উপরে ব্যবহৃত হতো আল্লাহু আকবর, শ্রীহরি, ধর্মীয় যে বিষয়গুলো, এখন আধুনিক কালে এইগুলো ব্যবহৃত হচ্ছে না। এরপর দীর্ঘদিন 886, 786 একটা সংখ্যা ব্যবহৃত হতো, এবং এইগুলো এখন আমরা ব্যবহার করি না। এখন আমরা উপরে পেজের মধ্যে যারা প্রতিষ্ঠিত ব্যক্তি, তাদের নিজস্ব পেড থাকে, পেডের উপরে ডান কোনায় নিজের ঠিকানা দেওয়া থাকে, বাম পাশে নিচ থেকে তিনি সম্বোধন করেন, সম্বোধন করে চিঠি লেখা শুরু করেন। সম্বোধন সূচক একটি শব্দ ব্যবহার করে কমা দিয়ে চিঠিটা লেখা শুরু করেন। এবং এই সম্বোধন দিয়ে চিঠি লেখার ক্ষেত্রে এগুলো নিয়ে অনেকগুলো মজার ঘটনা আছে। যেমন আমাদের সময় একটি বিখ্যাত গল্প প্রচলিত আছে যে একটি ছেলে শহরে গিয়ে একটি নতুন শব্দ পেয়েছে, কলেজে ভর্তি হয়ে একটি নতুন শব্দ শিখেছে, কতিপয়। তো কতিপয় শব্দটা তার কাছে খুব পছন্দ হয়েছে। এবার সে চিঠি লিখছে, কতিপয় আব্বাজান পত্রের প্রথম কলিতে আমার কদম বুঝে নিবেন। কতিপয় শব্দের অর্থ যারা জানো, তারা নিশ্চয়ই একটু নীরব হাসি হাসতে পারছো। তো এরকম ভুল করা যাবে না। চিঠি লেখার সময় মূল যে বিষয়, সেটা হচ্ছে প্রতিটি শব্দের অর্থ আমাদের জানতে হবে। অর্থাৎ আমরা জানি না এরকম কোন শব্দ আমরা চিঠিতে ব্যবহার করব না। তাহলে সম্বোধন করব, সম্বোধন করে আমরা আমাদের বিষয়গুলো প্রথমে কুশল বিনিময় করব, তারপর মূল কথাগুলো লিখবো। এই কুশল বিনিময়ের মধ্যে যে দুটো বিষয় আছে, যে ইংরেজি চিঠিতে শেষের দিকে পরিবারের কুশল বিনিময় করা হয়, আমরা পত্রের শুরুতেই আমরা কুশল বিনিময় করে নেই। তারপর যে বিষয়ে জানতে চাওয়া হয়েছে, আমরা বলবো যে আপনি আগের চিঠিতে এই বিষয়টি জানতে চেয়েছেন, তাই আমি এই বিষয় নিয়ে লিখছি। শেষে আবার সম্মান জানিয়ে ইতি দিয়ে আমরা চিঠি শেষ করব। পত্র লিখনে ইতি ব্যবহৃত হয়, কিন্তু আবেদনপত্রে ইতি ব্যবহৃত হয় না।
একটু মনে রাখবে বিষয়টি। তারপর যে বিষয়টি সেটা হচ্ছে খাম। খামের মধ্যে আমরা যে ভুলগুলো করি একটু একটু খেয়াল রাখবে। খাম আঁকার সময় যেটা করতে হবে, খামটা আমরা আঁকলাম একটু বড় করে, খামের মাঝখানে টান দিব না। যদি অনেক গাইড বইয়ে বা ইয়েতে খামের মাঝখানে টান দেওয়া আছে, আমরা খামের মাঝখানে টান দেব না। এইখানে আমরা দিব ডাক টিকেট। ডাক টিকেট। এবার প্রাপক এবং প্রেরক, এইটার মধ্যেও তোমাদের উলট পালট হয়ে যায়। এই বিষয়গুলো খেয়াল রাখবে। প্রাপক হচ্ছে যিনি পাবেন, অর্থাৎ আমাদের লেখা বাম থেকে ডানে যায়, তাহলে প্রাপক হচ্ছে যিনি চিঠি পাবেন। প্রাপকের ঠিকানাটা লিখবে একটু উপরে, প্রাপক। তারপর এখানে লিখবো প্রাপকের ঠিকানা। প্রেরক, প্রাপককে সম্মান করে প্রেরক তার ঠিকানা, প্রাপক ছোট হলেও প্রেরক সবসময় তার ঠিকানা লিখবে একটু নিচে। এখানে নিচে লিখবেন প্রেরক। ঠিকানা লিখতে গিয়ে যে বিষয়টি করতে হবে, এখন আমি ঠিকানা দিলাম, নাম আনোয়ারা চট্টগ্রাম, নাম্বার কাটা যাবে, কারণ ঠিকানা লিখতে গেলে আনোয়ারার একটি গ্রামের নাম লিখতে হবে, অথবা আনোয়ারা এত নম্বর সড়ক, বাড়ি নাম্বার এত, আনোয়ারা চট্টগ্রাম লিখলে হবে। বুঝা গেছে কিনা? ঠিকানা লেখার সময় অবশ্যই বাড়ি নাম্বার বা সড়ক নাম্বার, শহরের ঠিকানা হলে বাড়ি নাম্বার, সড়ক নাম্বার, এলাকার নাম, তারপর জেলার নাম দিতে হবে। আর গ্রামে হলে গ্রাম, ডাকঘর, বিষয়গুলো কমা দিয়ে দিতে পারি, গ্রাম ডাকঘর লিখে লিখেও দিতে পারি। আর আরেকটি বিষয় খেয়াল রাখবে যে যদি আসে তোমার কোনো বিদেশি বন্ধুকে এদেশের কোনো প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে একটি চিঠি লিখো, বিদেশি বন্ধুকে চিঠি লিখতে গেলে খাম হতে হবে ইংরেজিতে। পুরো চিঠি বাংলা, কিন্তু খামটা হবে ইংরেজিতে, এবং এখানে লেখা থাকবে বাই এয়ার মেইল। এখানে একটু লিখে নিতে হবে বাই এয়ার মেইল, এখানে লিখতে হবে বাই এয়ার মেইল, এখানে ডাক টিকিট থাকবে, এখানে টু, এখানে ফ্রম। ওই ঠিকানাটা হবে ইংরেজিতে এবং বিদেশের ঠিকানা। তবে ওখানে আমরা বাংলা লিখতে পারি যদি আমরা ঠিকানাটা কলকাতা ব্যবহার করি। ভারতের কলকাতা যদি ব্যবহার করি তাহলে আমরা বাংলা ঠিকানা লিখেও আমরা চিঠি পাঠাতে পারবো। আচ্ছা, এটা গেল পত্র লিখনের বিষয়। পত্র লিখনের মধ্যে একটা হচ্ছে বন্ধুর কাছে তোমার পঠিত কোনো বইয়ের, তুমি একটি বই পড়েছো, সেই বই সম্পর্কে জানিয়ে বন্ধুর কাছে চিঠি লিখো, বাবার কাছে চিঠি, মায়ের কাছে চিঠি, এই ধরনের চিঠি আসে। অথবা তোমার কোনো ভাই বা কোনো বন্ধু মাদকাসক্ত হয়েছে, মাদকাসক্তের কুফল জানিয়ে, মাদকাসক্ত থেকে ফেরার বিষয় জানিয়ে তাকে চিঠি লিখো। বা তোমার প্রিয়জন, কেউ তোমার কোনো বন্ধুর প্রিয়জন হারিয়েছে, তাকে সমবেদনা জানিয়ে চিঠি, এই চিঠিগুলো লেখা আমরা অভ্যাস করব। এটা হচ্ছে পত্র লিখনের বিষয়। তারপরের বিষয় হচ্ছে আবেদনপত্র। এবার আমরা আসি আবেদনপত্রে। আবেদনপত্রে তোমরা জানো স্কুলে তোমরা আবেদনপত্র লিখেছো, এবং কলেজে এসেও তোমরা অনেকে স্কুলের মতো করে লিখে ফেলো যে হেডমাস্টার লিখে ফেলো। কারণ কলেজে কিন্তু হেডমাস্টার থাকবে না, কলেজে লিখতে হবে প্রধান শিক্ষক। তাহলে বরাবর প্রধান শিক্ষক হবে না, বরাবর অধ্যক্ষ। উপরে একটা আমরা তারিখ দেব, তারপর লিখবো বরাবর অধ্যক্ষ, একটা কলেজের নাম। এবং কলেজের নাম লেখার ক্ষেত্রে এখন থেকেই তোমাদের অভ্যাস করতে হবে, অবশ্যই নিজের কলেজের নাম ব্যবহার করবে না। পারতপক্ষে যে বোর্ডে আছো, যে শিক্ষা বোর্ডে আছো, এই শিক্ষা বোর্ডের কোনো কলেজের নাম না লিখে অন্য শিক্ষা বোর্ডের একটি কলেজের নাম ব্যবহার করো। এর নাম অধ্যক্ষ, একটা কলেজের নাম, কলেজের নিচে একটা ঠিকানা। তারপর আমরা লিখবো বিষয়। তাহলে পত্রে যে বিষয়টি চাওয়া হয়েছে সেই বিষয়টি আমরা বিষয়ের ঘরে লিখবো। তারপরে জনাব, বিনীত নিবেদন বা সবিনয় নিবেদন দিয়ে আমরা কথাগুলো লিখবো। সবিনয় বিনীত নিবেদন লেখা যাবে না, এরকম ভুলগুলো করা যাবে না। তারপর দুটো পেরায়, একটা পেরায় আমাদের সমস্যাগুলোর কথা বলবো, অতএব এই বিষয়ে সমাধান চেয়ে বিনীত বা নিবেদক লিখে নিজের ঠিকানা আমরা ব্যবহার করব। এটা হচ্ছে আবেদনপত্রের কথা। এবার আবেদনপত্রের মধ্যে যদি চাকুরির দরখাস্ত হয়, কোন পদে চাকুরি চেয়ে আবেদন, তাহলে কিন্তু একটু দীর্ঘ বিষয় লিখতে হয়। খেয়াল করবে চাকুরি আবেদনে কিন্তু একটু লম্বা হয় এবং অনেকগুলো বিষয় এখানে আমাদের থাকে। চাকুরির আবেদনে প্রথমত বরাবর যে প্রতিষ্ঠানে তুমি চাকরি করছো সেই প্রতিষ্ঠানে ওই চাকরির জন্য কার কাছে আবেদন করতে হবে এই বিষয়গুলো তোমাকে জানতে হবে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হলে মহাপরিচালক বা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক বিদ্যালয় হলে মহাপরিচালক, অথবা একটা মাধ্যমিক বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় হলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখলেও হয়। কেমন? আর কোনো একটা শিল্প প্রতিষ্ঠানে চাকরির জন্য ব্যবস্থাপনা পরিচালক একটি শিল্প প্রতিষ্ঠানের নাম। তারপর বিষয়, এরপরে যে পদে চাকরি করতে চাও সেই পদের নাম। তারপর জনাব বিনীত নিবেদনে এই যে গত এত তারিখের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আমি উপযুক্ত পদের একজন প্রার্থী হিসেবে নিম্নে আমার জীবন বৃত্তান্ত পেশ করছি। শেষ। খেয়াল করো, পদের নাম ওখানে লেখার দরকার নেই, আমি তো বিষয়ের করে পদের নাম লিখেছি। আমি লিখবো জনাব বিনীত নিবেদন এই যে গত তারিখের দেশ পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আমি উপযুক্ত, মানে উপরে যুক্ত, যেটা যেহেতু আমরা বিষয়ের করে বিষয়টা লিখেছি কোন পদে আবেদন করছি, উপযুক্ত পদের একজন প্রার্থী হিসেবে নিম্নে আমার জীবন বৃত্তান্ত পেশ করছি। এবার জীবন বৃত্তান্তের ঘরে নাম, প্রার্থীর নাম, ইংরেজিতে নাম, ব্র্যাকেটে নাম দিয়ে আমরা ব্র্যাকেটে ইংরেজি নামও দিয়ে দিতে পারি। তারপর পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, তারপর শিক্ষাগত যোগ্যতা, একটি ছক আকারে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি দিতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতার করে তুমি যে পদে আবেদন করছো তোমাকে জানতে হবে যে ওই পদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন হয়, সায়েন্স দরকার হয় না কমার্স দরকার হয়, বা ইন্টারমিডিয়েট পর্যন্ত হলে হয় কিনা, এই বিষয়গুলো তোমাকে জানা থাকতে হবে। তো লিখে তারপর নিচে আমরা যদি অভিজ্ঞতা থাকে এর পরে পরে আমরা অভিজ্ঞতা দিব, একটা লাইনে অভিজ্ঞতার কথা লিখবো, তারপর লিখবো অতএব মহোদয় সমীপে প্রার্থনা আমাকে উপযুক্ত পদের একজন প্রার্থী হিসাবে আমাকে প্রার্থিতা যাচাইয়ের সুযোগ দানে বাধিত করবেন। নিবেদক দিয়ে নিজের নাম, তার নিচে দিতে হবে সংযুক্তি। সংযুক্তি মানে কি? সংযুক্তি মানে ওটার সাথে অ্যাপ্লিকেশনের সাথে আরো কি কি জিনিস তুমি সংযুক্ত করেছো, লাগিয়ে দিচ্ছ। তাহলে থাকবে ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয়তার সনদপত্র, তারপর থাকবে ব্যাংক ড্রাফট, কত টাকার ব্যাংক ড্রাফট দিয়েছো চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য আমাদের অনেক সময় কি করতে হয়, ব্যাংক ড্রাফট দিতে হয়, তাহলে ব্যাংক ড্রাফটের কোটা দিব। তারপরে নিচে দিতে হবে, পরের পৃষ্ঠায় গিয়ে দিতে হবে আরেকটি খাম। খামের ক্ষেত্রেও এই আবেদন পত্রের, চাকুরির আবেদন পত্রের ক্ষেত্রে আমাদের খাম দরকার হবে, কলেজের আবেদন পত্রে খাম দরকার হবে না, চাকুরির আবেদন পত্রে আমাদের খাম আঁকতে হবে। খামের উপরে থাকবে এই পদে আবেদন, তারপর বরাবর ওই যে ওখানে যে যার বরাবর অ্যাপ্লিকেশন করেছে তার কোথায়, আর ফেরো করে নিজের ঠিকানা আর কোন ডাক টিকিট। এটা গেল এই আবেদন পত্রের মধ্যে। আরেকটি বিষয় আছে, পত্রিকায় চিঠিপত্র পাতায় চিঠি লেখার আবেদন। পত্রিকার চিঠিপত্র পাতায় চিঠি লেখার আবেদন, এখানে খুব সংক্ষিপ্ত একটা আবেদন লিখতে হয়। বরাবর পত্রিকার নাম, বরাবর সম্পাদক, পত্রিকার নাম, এবার পত্রিকার ঠিকানা দিয়ে লিখতে হয় আমার এলাকার এই সমস্যাজনিত এই পত্রটি, নিম্নলিখিত পত্রটি আপনার পত্রিকার চিঠিপত্র কলামে প্রকাশ করে বাধিত করবেন। তারপর নিজের নাম ঠিকানা, তার নিচে কোনো এক তোমার এলাকার যে বিষয় সম্পর্কে চিঠি লিখতে চাইছো সেই বিষয়টি, যে এলাকার রাস্তার দুরবস্থা, তাহলে এই রাস্তার দুরবস্থা, এই রাস্তাটি মেরামত করা হোক, বা এলাকার গ্যাস লাইন লিকেজ, এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি এবং এই বিষয়ে যেন খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হয় ইত্যাদি জানিয়ে একটি চিঠি তুমি তৈরি করবে। এটা হচ্ছে আবেদনপত্রের মধ্যে। তাহলে পত্র লিখন, আবেদনপত্র, আবেদনপত্রের মধ্যে একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনপত্র, আরেকটা হচ্ছে চাকরির আবেদনপত্র, আরেকটা হচ্ছে পত্রিকায় লেখা প্রকাশের জন্য আবেদনপত্র। এবার পত্রিকায় লেখা প্রকাশের আবেদন এবং পত্র সাথে পত্রিকায় যে আমরা প্রতিবেদন পাঠাই, এই দুটোর কিন্তু পার্থক্য আছে। এই পার্থক্যগুলো একটু করে খেয়াল করবে। প্রতিবেদন এবং পত্র, পত্র হচ্ছে প্রতিটা পত্রে পত্রিকার ভেতরে দেখবে চিঠিপত্র পাতা একটা আছে, পাঠকের পাতা বা চিঠিপত্র পাতা। এই পাতায় যেভাবে পত্র আসে তোমরা একটু পড়ে দেখবে এবং তোমরা নিজেরাও এই বিষয়ে তোমরা এখন থেকেই লিখতে পারো। ইচ্ছে করলে পত্রিকায় চিঠিপত্র পাতায় চিঠি লিখতে পারো, এখন আর ওই ডাকে পাঠাতে হয় না, ওটা লিখেই তোমরা ইমেইল করেও পাঠিয়ে দিতে পারো পত্রিকায় ইমেইল অ্যাড্রেসে। এবং ওই পাঠকের পাতার মধ্যেই একটা ইমেইল অ্যাড্রেস দেওয়া থাকে, তোমরা ইচ্ছে করলে ওই ইমেইল অ্যাড্রেসে মেইলটা পাঠিয়ে দিতে পারো, মেইল বা চিঠিটা পাঠিয়ে দিতে পারো। তো তোমরা এই পাতার চিঠিগুলো পড়বে, দেখবে যে পার্থক্যটা কি। এটা একটা দিক। আর হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদন মানে হচ্ছে রিপোর্ট বা সংবাদ। প্রতিবেদন তৈরি করবেন একজন সাংবাদিক, আর চিঠিপত্র পাতায় চিঠি লিখবে একজন পাঠক।
পাঠক তার পত্রিকায় তার এলাকার সমস্যাগুলো তুলে ধরে এটার সমাধান যথাযথ কর্তৃপক্ষের কাছে আশা করবে। আর প্রতিবেদক পুরো বিষয়টাকে তুলে ধরবেন, এটা কিভাবে সমস্যা হয়েছে, এই সমস্যার কারণ কি, এটার সমাধান কি, এই সবগুলো বিষয়ই এভাবে উঠে আসবে। তো আজকের ক্লাস টাইম শেষ হয়ে গেছে বলে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।